আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে দুই সেনা প্রধানের কি আলাপ হলো। দুই সেনা প্রধান বলতে ভারত এবং বাংলাদেশের সেনা প্রধান, দুই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে আজকে ফোন আলাপ হয়েছে। অবস্থাটা এমন, ভারতীয় অস্ত্র আমাদের দিকে এক প্রকার তাক করে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিরোধী চর্চা অনেক বেশি বেড়ে যাওয়া, শুধু তাই নয়, ভারতীয় স্থাপনা, যেহেতু আমরা পৃথিবীর একটা স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ, খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবীর সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এবং সেই জায়গা থেকে ভারতীয় সম্পত্তিও বাংলাদেশে আছে। ভারতের বা যে কোনো দেশের দূতাবাসই সে দেশের সম্পত্তি। ভারতীয় দূতাবাস আমাদের এখানে আছে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসে আমাদের এখানে হামলা হয়েছে, মানে ভারতীয় সম্পত্তির উপরে হামলা হয়েছে, মানে ভারতের উপরে হামলা হয়েছে। এই হামলা পরবর্তী সময়ে ভারত আরো বেশি আমাদের দিকে এক প্রকার অস্ত্র তাক করে বসে আছে। আর এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে। মূলত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে সম্পদ বা সম্পত্তি বাংলাদেশে আছে, আমরা তা রক্ষা করতে বদ্ধপরিকর। কেন এ কথা বলা যায়? ঠেলায় পড়ে, কারণ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফুটিয়ে দেবে। বিষয়টা এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, ভারত আমাদের এখানে একটা গোলাও খরচ করবে না। ভারত যেগুলো করবে, কূটনৈতিক নানা রকম পদক্ষেপ নেবে, বাণিজ্যিক পদক্ষেপ নেবে, সম্পর্কের পদক্ষেপ নেবে। কিন্তু আপনি যদি দূতাবাসে ঢুকে যান, দূতাবাসের কর্মীদের উপরে, কূটনীতিকদের উপরে অত্যাচার করেন, তাহলে তো খেলাটা একদম জমে যাবে। সেই জমানো খেলার জন্য ভারত কিন্তু ইতিমধ্যেই রেডি আছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আসলে আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। চাপের মুখে রাজি হলো। আজকে দেশের যে অবস্থা অভ্যন্তরে, তাতে এবং নানা রকম হত্যা, অগ্নি, সন্ত্রাস, নানা রকম কর্মকাণ্ড যেভাবে চলছে, তাতে নির্বাচন একটা ভণ্ডুল করে দেওয়ারই পরিকল্পনা চলছে। আমি শুরুতেই বললাম যে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের নিদর্শন ছড়িয়ে আছে বলা যায় বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে এই ইউনূস সরকারের আমলে। এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস। জানা গেছে এবার স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের সেনা প্রধানের মধ্যে। ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সম্পত্তি রক্ষার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 এর খবরে খানিক আগে, কয়েক ঘন্টা আগে একটা খবরে বলা হয়েছে, প্রতিবেশী দেশে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানরা সরাসরি আলোচনা করছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে। জানা গেছে ওয়াকার আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদ থাকবে। দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়লেও নিরাপত্তা বজায় রাখার প্রশ্নে ঢাকার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আরো বলছে, ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে দেশব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনা বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ করেছে। অভিযোগ উঠেছে, ইউনূস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে। প্রশ্নের মুখে বাংলাদেশের নির্বাচন। ভারত বারবার বাংলাদেশে
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের উপর জোর দিয়েছে, স্বচ্ছ নির্বাচনের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা, অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে। বাংলাদেশের সরকারে ইউনূস আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরের সমস্যার জন্য ভারতের দিকে আঙ্গুল তুলেছে বাংলাদেশের নেতারা। এই অবস্থায় দুই দেশের সেনা প্রধানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূসের শাসন আমলে কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান। এমন অবস্থায় বাংলাদেশে থাকা ভারতীয় সম্পত্তি রক্ষায় সেনা প্রধানের বার্তার মধ্যে আসলে ইউনূস বিরোধিতার প্রচ্ছন্ন সুর খুঁজে পাচ্ছেন কোন মহল। অর্থাৎ ইউনূসের এই কর্মকাণ্ড, নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে সেনাবাহিনী সংক্ষুব্ধ, ক্ষুব্ধ, এমনটাই বোঝাতে চেয়েছেন যে দেশে যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই বলেছেন যে দেশে যাই হোক আমরা আপনাদের সম্পদ রক্ষা করব, সুরক্ষা করব, সেটি আমাদের দায়িত্ব। কেন আমাদের দিকে অস্ত্র তাক করে এতদিন পরে কি টনক নড়লো? টনক নড়ছে। আমরা বলতে চাই, ভারতীয় সম্পদ শুধু নয়, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার এই মুহূর্তে দায়িত্ব পড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনী দায় এড়াতে পারে না। দায় যদি এড়ায়, এই দায়ের একদিন জবাবদিহি করতেই হবে। কাজে আমরা প্রত্যাশা করব যে ভারতীয় সম্পত্তি যেমন রক্ষা করবেন, ভারতীয় গোলা বা বোমার হাত থেকে, আক্রমণের হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা করা আপনার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, ঠিক তেমনি 5 আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন করেননি। আজকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আপনাদের। সেটা কিভাবে করবেন? আপনাদের শাসনে করবেন, নাকি আমি বারবার প্রতিটি ভিডিওতে এখন বলছি যে 111-এর মতো একটা ফখরুদ্দিন সরকারের মতো, জেনারেল মঈনুল আহমেদ যেভাবে সমর্থন দিয়ে একটা খুব স্ট্রিক্ট, একটা শক্ত সরকার করেছিল, সেরকম একটি সরকার হলেও ওয়াকারুজ্জামান আপনার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করা। না হলে বাংলাদেশ নিজে অভ্যন্তরীণ ভাবে রক্ষা পাবে না, ভারতের আক্রমণের হাত থেকেও রক্ষা পাবে না। বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজেই কি করবেন? সেনাবাহিনী, সেনাপ্রধান, সিদ্ধান্ত আপনাদের। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি চরম নিরাপত্তা থ্রেটে বাংলাদেশ। কিছু খবর দেখুন, খবরগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কতটা নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। গত 1.5 বছর যাবতই নিরাপত্তাহীন। আপনার যান মাল, আপনার বাড়ি ঘর, কোনো কিছু নিরাপত্তা নেই। এখন রাতে মানুষ ট্যুর করতে ভয় পায়। যে রাত্রিকালীন যে পরিবহন চলাচল করে, সেটা বাস হোক, ট্রেন হোক, রাত্রিকালীন গাড়িগুলো ফাঁকা থাকে। এটা হচ্ছে 1.5 বছর ধরে কথা যে নিরাপত্তাহীনতায় বাংলাদেশ। এখন শিরোনামটা বলছি যে চরম নিরাপত্তা থ্রেটে বাংলাদেশ। নির্বাচন ঘনিয়ে এসছে। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। নির্বাচনের আয়োজন বলা যায় পুরোদমে চলছে। প্রধান দলগুলো ইতিমধ্যে প্রার্থীও ঘোষণা করেছে এবং এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। সবকিছু মিলিয়ে নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে দেশ। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে তত যেন নিরাপত্তা থ্রেট তুমুল বাড়ছে। 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো। 12 ডিসেম্বর শুক্রবারই ঢাকা 8 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চ নামক একটি সংগঠনের প্রধান কর্তা ব্যক্তি, আহ্বায়ক বা প্রধান কর্তা ব্যক্তি ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন এবং 11-12 তারিখে গুলিবিদ্ধ হয়েছেন। আজকে 18 ডিসেম্বর।
এখনো পর্যন্ত তিনি সংজ্ঞাহীন, দেশে চিকিৎসার পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে বিদেশে পাঠানো হয়েছে, সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং সর্বশেষ গতকালকে তার মৃত্যুরও খবর ছড়িয়ে গিয়েছিল। জানি না আসলে সঠিক খবর কি তিনি বেঁচে আছেন নাকি মৃত। আজকে এনসিপির আর এক নেত্রীর লাশ পাওয়া গেছে। কয়েকদিন আগে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বিএনপির একজন প্রার্থী নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ শহর এবং বন্দর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবারে দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে রীতিমতো সংবাদ সম্মেলন করে এই মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ 5 আসনের প্রার্থী নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন 2 সম্ভাব্য এমপি প্রার্থী। তারা হলেন কিশোরগঞ্জ 4 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী একজন নারী কাজী রিহা কবির সিগমা, একজন আলোচিত ব্যক্তি আমার বাংলাদেশ বা এবি পার্টির সাধারণ সম্পাদক, যিনি বরিশাল 3 বাবুগঞ্জ মোলাদি আসনের তার দলের এবি পার্টির প্রার্থী। তিনি আজকে লিখিতভাবে নির্বাচন কমিশনে নিরাপত্তার দাবি জানিয়ে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন এবং এই আসাদুজ্জামান ফুয়াদ কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন এবং সেখানে তাকে নিয়ে আমরা বেশ হট্টগোল হতেও দেখেছি। আজকে আবার সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যু নিয়ে বিদেশি দূতাবাসগুলোকেও আশ্বস্ত করা হয়েছে। খবরে বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নির্বাচন নিরাপত্তা সহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সবাই জানানো হয় নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বলেও কূটনীতিকদের অভিহিত করা হয় এবং বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। মানে নিরাপত্তা থ্রেটটা কেমন একবার চিন্তা করুন। প্রার্থীরা নিরাপত্তা চাইছে, এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পথযাত্রী হবারও পরিস্থিতি শোনা যাচ্ছে। গতকাল এক ভিডিও দেখলাম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি তার এক সতীর্থকে বলছেন যে একা একা ঘুরিস না, গাড়িতে বসে তার সতীর্থকে বলছেন একা একা ঘুরিস না, পোলাপান নিয়ে ঘুরিস। তুই একা ঘুরিস না, কিন্তু না সমস্যা নেই, যান। তুই তোর সাথে পোলাপান আছে তো, আছে লোক, তুই একা ঘুরিস না, সমস্যা নেই, যান। তাহলে নিরাপত্তা থ্রেটটা কেমন, কোন জায়গায়? আজকে এই নিরাপত্তা থ্রেটটা ক্রিয়েট করলো কে? আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তো নাই। সেই দল নিরাপত্তা থ্রেট তৈরি করবে? এমন বাংলাদেশ তো ছিল না। ওই দলটাও তো ক্ষমতায় ছিল, ওই দলের সময়ও নির্বাচন হয়েছে, একপাক্ষিক নির্বাচন হয়েছে, কিন্তু এই যে মানুষের জানমালের নিরাপত্তাহীনতা কিন্তু ছিল না। আজকে যারা দেশ চালাচ্ছেন তারা চরম নিরাপত্তাহীনতায় দেশের মানুষকে ফেলে দিয়েছেন। নির্বাচনের প্রার্থী তারা তো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুধু তাদের না, একদম সাধারণ মানুষের নিরাপত্তা থ্রেট চরমে পৌঁছে গেছে। এই হয়েছে এখনকার আজকের বাংলাদেশ। এর থেকে উত্তরণের পথ এই মুহূর্তে আমাদের জানা নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, গত 2 দশক ধরে বাংলাদেশের সংবাদপত্র জগতে দেশে এবং দেশের বাইরে যে দুটি পত্রিকা অত্যন্ত প্রভাবশালী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলা ভাষায়, সে প্রতিষ্ঠানটির নাম প্রথম আলো, আর ইংরেজি ভাষায় যেটি প্রকাশিত হয় সেটি ডেইলি স্টার। ডেইলি স্টার এবং প্রথম আলোর মালিক বাংলাদেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ মিস্টার লতিফুর রহমান। এই পত্রিকাটি বা এই পত্রিকা দুটো এবং একই সঙ্গে এই দুটো পত্রিকার দুজন সম্পাদক, জনাব মাহফুজ আনাম ডেইলি স্টারের এবং জনাব মতিউর রহমান উনি প্রথম আলোর, তারা যুগপৎভাবে যে প্রভাব অর্জন করেছেন, প্রতিপত্তি অর্জন করেছেন, ঠিক এইরকম প্রভাব প্রতিপত্তি আমাদের দেশে ব্রিটিশ জামানাতে এবং ব্রিটিশ জামানাতে ভারতের বাংলাভাষী মানুষের মধ্যে, অর্থাৎ এই বাংলা এবং অপর বাংলায়, আজাদের সম্পাদক মাওলানা আকরাম খান উনি ছিলেন, আর ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন। কিন্তু আকরাম খান এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়ার যে মানবিক মূল্যবোধ ছিল, সমাজের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন ছিল এবং রাজনীতির সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল, তার প্রেক্ষিতে তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে তার যুগে সবাই অবলীলায় বটবৃক্ষ মনে করতেন সব ক্ষেত্রে। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যত রাজনীতিবিদ ছিলেন, তিনি সকলের মুরব্বী এবং বটবৃক্ষ ছিলেন। আর মাওলানা আকরাম খান তিনি রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, ধর্মীয় নেতা, গাউস কুতুব, অলি আল্লাহ যারা বলেন না কেন, প্রায় সকলের ইমাম ছিলেন, মাওলানা ছিলেন, সর্বজন শ্রদ্ধ। কিন্তু এই দুজন মানুষ বর্তমান যুগে যারা আছেন তারা ঠিক তাদের মতো নন। তারা অনেকটা কি বলবো, ছদ্মবেশী প্রভাবশালী আন্ডারওয়ার্ল্ডের ডন বা গডফাদারদের মতো। তাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই তাদেরকে ভয় পান, তারা সকলের সঙ্গে মেশেন না এবং সকলে ইচ্ছে করলেও তাদের সাথে মিশতে পারেন না। তারা অত কথা বলেন না। অতীতের যে সকল প্রথিত যারা সাংবাদিক ছিলেন তাদের মতো তারা অত কথা বলেন না, কিন্তু তারা যে একটা গ্রুপ মেনটেন করেন, চিন্তা চেতনা, কর্ম, প্রচার প্রপাগান্ডা থেকে শুরু করে শিল্প সাহিত্য, ব্যবসা বাণিজ্য, সেখানে যে গ্রুপটি তৈরি করেন এটিকে অনেকে বাঙ্গু বলে তাদেরকে ঠাট্টা মস্করা করেন, এলিট বাঙ্গু, অভিজাত বাঙ্গু। আর তারা যে কাজগুলো করেছে সেই কাজের ফলে আমাদের গত 20 বছর ধরে সমাজের যে একটা বিবর্তন ঘটেছে, সেই বিবর্তনের চরম সংঘর্ষে আজ প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, লুটপাট এবং তছনছের ঘটনা ঘটল। কেন ঘটল সেই কাহিনী বলবো, কারা করালো, কি কারণে করলো, এটা মনে হচ্ছে আপনারা আমরা সবাই জানি। ওটা নিয়ে আলোচনা করার জন্য আসলে খুব বেশি পাণ্ডিত্যের দরকার হবে না, আপনারা সবাই জানেন। কিন্তু এই যে দৃশ্য, মানে প্রথম আলো এবং মানে ডেইলি স্টারে যে ঘটনা ঘটলো, এটি নিয়ে সাধারণ আমজনতার কোনো মাথা ব্যথা নেই, কারোর মধ্যে কোনো অনুশোচনা নেই। কিছু মানুষ যারা চিন্তা করলেন কিছু বলা দরকার, তাই তারা অনুশোচনা করছে, কিন্তু অনেকে বেশিরভাগ ক্ষেত্রে মনে মনে খুশি হয়েছে। রাজনৈতিক দলগুলো কেউ সহমর্মিতা জানায়নি। কোনো রাজনৈতিক দল এই ঘটনার জন্য অন্তঃস্থল থেকে নিন্দাবাদ জানায়নি। বললাম না যে নিন্দাবাদ জানানোর দরকার, তাই নামকা অবস্থায় নিন্দাবাদ জানিয়েছে। কিন্তু পাকিস্তান জামানাতে যখন ইত্তেফাকে এরকম আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটা পাকিস্তান সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল এবং সারা বাংলাদেশে রীতিমতো আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল। কিন্তু
এই বাংলায় এই সময়টিতে 18 কোটি মানুষের দেশে দেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে প্রভাবশালী দুটো পত্রিকাতে এরকম ঘটনা ঘটলো, কিন্তু সেই তুলনায় এখানে যে প্রতিক্রিয়া নেই বললেই চলে। অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন, তারা নিজেরাও এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ কেন তাদের ওখানে আগুন দেওয়া হলো, কারা দিল, কি কারণে দিল, এটা নিয়ে তারা দ্বিতীয়বার ইন ডিটেইলস তাদের যে ঘৃণা, তাদের যে ক্রোধ, তাদের যে ক্ষোভ, তারা সেটা প্রকাশ করতে পারলো না। রাষ্ট্র এত দুর্বল অবস্থায় পৌঁছে গিয়েছে যে রোম যখন পুড়ছিল তখন নীরবাসী বাজাচ্ছিল, তার চাইতেও জঘন্যভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থা, ডেইলি স্টার এবং প্রথম আলোর যে অফিস তছনছ হয়েছে। এটা বাদ দেন সবকিছু, এটা একটা প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি, এটা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য। আজ এখানে রাষ্ট্র যে সক্ষমতা দেখাতে পারলো না, কাজেই এটা চলতে থাকলে আগামীতে রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ, আরো সেন্সিটিভ এবং যাকে বলা হয় আরো স্পর্শকাতর যে জায়গাগুলো, সেখানে যদি সন্ত্রাসীর আক্রমণ চালায়, রাষ্ট্রের অবস্থা একই হবে। এই যে একটা যাকে বলা হয় আমরা ভীষণ রকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গেলাম, এটার শুরুটা কিন্তু হয়েছিল প্রথম আলোর মাধ্যমে, ডেইলি স্টারের মাধ্যমে। তারা সবার আগে কি করলো, এই সমাজ যারা নেতৃত্ব দেয়, রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদদেরকে হেয় করা, ছোট করা, তাদেরকে চরিত্রহীন বানানো, কালপিট বানানো থেকে শুরু করে, মানে এই সমাজে রাজনীতির সে খারাপ কোনো জিনিস নেই, এই কাজটি তারা শুরু করেছিল সেই প্রথম আলো যখন ভোরের কাগজ ছিল, অর্থাৎ এই যে মতিউর রহমান সাহেবরা যখন ভোরের কাগজে ছিলেন তখন থেকে তারা শুরু হলো, এবং সেখান থেকে বের হয়ে তারা যখন এই প্রথম আলো করলেন, অর্থাৎ ভোরের কাগজ থেকে বের হয়ে প্রথম আলো করলেন, তখন থেকে তারা এইটা এত জোরে সোরে শুরু করলো যে যখনই কোনো রাজনীতিবিদকে তারা টার্গেট করেছে তখনই তার ক্যারিয়ার, জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। অর্থাৎ তারা ব্যক্তিগতভাবে যেমন ধরুন স্বামী ওসমান তৈরি করেছে, লক্ষ্মীপুরের তাহের তৈরি করেছে, যাকে যাকে তারপরে ফেনীর জয়নাল হাজারীকে টার্গেট করেছে, এরকম যত রাজনীতিবিদ আছেন। আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল, জাতীয় পার্টি তাদেরকে টিটকারি করেছে, তাচ্ছিল্য করেছে। এরপর পুরো রাজনীতির যে বিধিবিধান ব্যবস্থা, এটাকে যাকে বলা হয় রিনোভেশন করার পরিবর্তে এটাকে ধ্বংস করে এখানে একটি এলিট তন্ত্র, এটি লর্ড সভা বা একটি আপার হাউস গড়ে তোলার জন্য তারা যে চেষ্টা করেছে, সেই তাদের চেষ্টার সরকারই কিন্তু আজকে দেশ চালাচ্ছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা প্রথম আলোর সৃষ্টি, আসিফ নজরুল, তারপরে এই যে আপনার ধরুন রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, এরপর যে ফজল করিম খান, তারপরে ফরিদা আক্তার, এরপর যেটা আরেকজন যে আদিলুর রহমান শুভ্র, মানে যারা আছেন, তারপর এই যে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে অর্থ উপদেষ্টা সালেহ সাহেব, এরা সবাই প্রথম আলোর বাই প্রোডাক্ট। গত 20 বছর ধরে এদের সবাইকে প্রথম আলো লালন করেছে, পালন করেছে, পরিচর্যা করেছে, এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে এই লোকগুলো, অর্থাৎ এই যে টিআইবি, ইফতেখার সাহেব এখন আছেন, আগে অধ্যাপক ছিলেন এক ভদ্রলোক, মারা গেছেন তিনি, তো সেই যে ভদ্রলোক তিনি, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, মানে সিপিডি দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক রেহমান সোবাহান, এরপরে ডক্টর কামাল হোসেন সাহেবের যে মেয়ে সারা হোসেন, মানে এই যে টোটাল গ্রুপ, এরাই হল এলিট বাঙ্গু। এখন আপনি পিনাকিকে যত কথাই বলেন না কেন, পিনাকি কিন্তু এই যে এলিট বাঙ্গু যে সোসাইটিটাকে সে যে নিয়ে কথা বলছে, তাদের কর্মকাণ্ড গত 14 মাসে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে মানে এই বিপদের সময় মানুষের মধ্যে যে রাজনীতির যাকে বলা হয় নেতৃত্বের গুণাবলী থাকে, সেই গুণাবলীর কারণে বিপদের সময় সবসময় রাজনৈতিক লোকজনই দাঁড়ায়, রুখে দাঁড়ায়। যারা সমাজের অভিজাত বর্গ, জ্ঞানী গুণী পণ্ডিত, আমলা কামলা,
এরা সবসময় কি আপনার সুখের দিনের বন্ধু। দেশ যখন শান্তিপূর্ণ থাকে তখন তাদের সাহায্য লাগে, এবং দেশ গঠন করা, শাসনকর্ম পরিচালনা করা, ডেভেলপমেন্ট করা, এই কাজগুলো আসলে অভিজাত বর্গ দিয়ে সমাজ ঠিক রাখতে হয়, ভালো ব্যবসায়ীদেরকে দিয়ে ব্যবসা কর্মসংস্থান তৈরি করতে হয়, সমাজ আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আরো অনেক কিছু করতে হয় এই যে আমলাতন্ত্র দিয়ে। সেই আমলাতন্ত্র দিয়ে আর যা হোক না কেন পৃথিবীর কোনো সময় কোনো কালে কোনো ক্রাইসিস বা জরুরি অবস্থা বা সংকট মোকাবেলা করা যায়নি। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার যেটি প্রচার করে আসছে যে এই রাজনীতিবিদদের চাইতে এই লোকগুলো ভালো আর রাজনীতিবিদরা খারাপ, এবং তাদের কারণে এই 1991 থেকে আজ অবধি এই গ্রুপটির কারণে ধীরে ধীরে যে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে সবগুলো ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। ধীরে ধীরে এদের কারণে আমাদের যে আবহমান বাংলার যে সাহিত্য এবং সংস্কৃতি, প্রচলিত বাংলা, প্রমিত বাংলা, এই পুরো জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে। এরাই মুস্তাফা সরোয়ার ফারুকী, এরাই সেই তিশা, এরাই এই যে দেখবেন যে এদের কতগুলো সাংস্কৃতিক কর্মী রয়েছে, প্রথম আলোর পৃষ্ঠে যারা নায়িকা হয়, তারাই কিন্তু এই জিনিসগুলো তৈরি করেছে, যারা এই দেশ চালাচ্ছে। তো যখন সেই দেশ চালাচ্ছে তখনই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই ধ্বংসযজ্ঞ। তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে, এই কথা যেমন সত্য, তেমনি আপনি যে জিনিসটা থেকে আপনার উত্থান হবে, যেই মতাদর্শ আপনি প্রচার করবেন, এবং যাকে বলা হয় যে দানব আপনি তৈরি করবেন, ফ্রাঙ্কেনস্টাইনের দানব, তার দ্বারাই আপনার ক্ষতিগ্রস্ত একেবারে নির্ধারিত হয়ে আছে। প্রথম আলো ঠিক সেম কাজটি করেছে। এটি হলো নিয়তি এবং যেটাকে বলা রসায়ন। প্র্যাকটিক্যালি চিন্তা করুন, প্র্যাকটিক্যালি হলো যে আমাদের দেশের যে শতকরা 90% মানুষ মুসলিম, এই মুসলিম সম্প্রদায়ের যারা ধারক এবং বাহক নেতা, এরা কিন্তু খুব সাধারণ মানুষ। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, বিভিন্ন মাদ্রাসায় যারা ছাত্র ছাত্রী পড়াশোনা করে তারা, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তারা সেই ছাত্রছাত্রীর অভিভাবক, সাধারণ দরিদ্র যারা মানুষ। তারপর এই সংক্রান্ত যে একটা ইকোনমি আছে, মাদ্রাসা পরিচালনা করে, দরবার পরিচালনা করে, এবং এই সংক্রান্ত তাদের যে কিছু কর্মকাণ্ড রয়েছে, ধর্মীয় কর্মকাণ্ড, তাবলীগ করে, মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, ধর্মকর্ম করে, এই পুরো জিনিসটাকেই খুব ইন্টেলেকচুয়ালি তারা বিভিন্ন সময়টিতে তুচ্ছ তাচ্ছিল্য এবং এটাকে অবৈজ্ঞানিক, এটাকে অবাস্তব, এবং এটার যে কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়গুলোকে তারা বিভিন্ন সময় সুযোগ পেলে কিন্তু খোঁচা দেওয়ার চেষ্টা করেছে। ফলে কখনো কখনো তাদের বিরুদ্ধে কোরআন অবমাননা, কখনো নবী অবমাননা, কখনো আল্লাহকে অবমাননা, কখনো ধর্ম অবমাননা, কখনো মসজিদ অবমাননা, এই জিনিসগুলোর অসংখ্য অভিযোগ আসছে। এবং এই যে তৌহিদি জনতা যারা নামাজ কালাম পড়েন, আল্লাহকে বিশ্বাস করেন, নিরাকার খোদাকে বিশ্বাস করেন, তাদের মধ্যে স্পার্ক, স্ফুলিঙ্গের মতো এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যে ক্ষোভ, এটি অতীতে যেভাবে ছড়িয়ে ছিল, এখন সেটা একেবারে পুঞ্জীভূত হয়ে আকারে ব্রাস্ট হওয়ার জন্য রেডি হয়ে আছে, যেহেতু এখন তাদের ক্ষমতা আছে। তো এই কাজগুলো, এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার যে কাজটি, যেটি ইউরোপে করেও সালমান রুশদির মতো মানুষ রক্ষা পায়নি, এই ধর্মীয় অনুভূতিকে বা হারুন আর রশিদ, খলিফুল মামুন, তারপরে সম্রাট আকবরের মতো পৃথিবীর শক্তিশালী মানুষগুলো এই ধর্মীয় অনুভূতিকে জমের মতো ভয় পেতেন। তারপর প্র্যাকটিসিং মুসলিম যদি ধরেন, তাহলে সম্রাট আওরঙ্গজেবের মতো বা খলিফা উমর ইবনে আব্দুল আজিজের মতো, এমনকি দ্বিতীয় খলিফা হযরত উমরের মতো মানুষ প্র্যাকটিসিং মুসলিম হিসেবে বা ধর্মপরায়ণ হিসেবে, অন্য ধর্মে এরকম হিন্দুদের মধ্যে এরকম বড় বড় রাজা বাদশাহ সম্রাট আছেন, খ্রিস্টানদের মধ্যে আছেন, তো যারা ব্যক্তিগত জীবনে অসম্ভব ধার্মিক ছিলেন, কিন্তু তারাও এই অনুভূতিকে আঘাত দিতে সাহস পাননি। তারা বুঝতে পারতেন যে কিছু কিছু বিষয় রয়েছে যেটি নিয়ে তর্ক করা যায়, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ভুল, কিন্তু তারা রাজনীতির স্বার্থে সংঘাত সৃষ্টি করেননি। ফলে তাদের রাষ্ট্র পরিচালনা পৃথিবীতে কিংবদন্তি তৈরি করেছে। অথচ এই যে প্রথম আলো বা এই গ্রুপ, তাদের সঙ্গে যাদের আছে, এদের ব্যক্তিগত জীবন খোঁজ নিয়ে দেখেন, পারিবারিক জীবন খোঁজ নিয়ে দেখেন,
অর্থনৈতিক জীবনে খোঁজ নিয়ে দেখেন, মানে সেখানে আপনি এমন কোনো কিছু পাবেন না যেটা তারা সমালোচনা করে, যাদেরকে হেয় করে, তাদের যে একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানে যে সততা আছে, তারপরে সেখানে যে ন্যায়পরায়ণতা আছে, সেখানে যে যাকে বলা হয় মানুষের জন্য করার তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার যে অভিব্যক্তি রয়েছে, সেই জিনিসগুলো তাদের মধ্যে পাবেন না। ফলে কি হলো, তারা একটা মানে একে বলা হয় তাসের ঘর তৈরি করেছিল, সেখানে একটা বাঁশের খুঁটি তারা দিয়েছিল, তারা একটা শ্বেতহস্তি তৈরি করেছিল, তারা একটা বেলুন তৈরি করেছিল, তারা একটা বিশাল হাতি তৈরি করেছিল বাতাস দিয়ে। এই পুরো জিনিসটি তাদেরই তৈরি করা একটি সরকার, ইনফ্লুয়েন্সড একটি সরকার। সেই সরকারের অধীনে তারা এইভাবে ভেঙে পড়বে। এর থেকে অন্যান্য যারা সৌধ নির্মাণ করতে চান তাদেরকে শিক্ষা নিতে হবে। এখন প্রথম আলোর মতো আরো অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, প্রথম আলোর কাউন্টার পক্ষ, তারা ঠিক সেই প্রথম আলো যে কাজটি করেছে তার বিপরীত কর্ম করার জন্য এখন তারা স্বপ্ন দেখছেন, চেষ্টা চালাচ্ছেন। আগামীতে তাদের জন্য কিন্তু এর সাথে বড় যে পরিণতি সেটা অপেক্ষা করছে। মধ্যে থেকে যেটা হবে, আমরা একটার পর একটা সুন্দর যাকে বলা হয় স্বপ্ন হারিয়ে ফেলবো, প্রতিষ্ঠান হারিয়ে ফেলবো। প্রথম আলো ডেইলি স্টারের এই যে ইন্টেলেকচুয়াল দুষ্টুমি বা ডিসঅনেস্টি, অসততা, এটা হয়তো আমাদের সমাজের লাখে একজনও বোঝেন না, কিন্তু এই পত্রিকা পড়েন নাই জীবনে একবার, এরকম লোক খুব অল্প রয়েছে। এরকম একটা প্রতিষ্ঠানে রাতারাতি গড়ে তোলা কিন্তু সহজ বিষয় নয়। কিন্তু ওই যে আমাদের দেশে দৈনিক আজাদ শেষ হয়ে গেছে, ইত্তেফাক বলতে গেলে শেষ হয়ে গেছে, এটা আবার নতুন করে চালু করা, আগের পর্যায়ে নেওয়া সম্ভব না, আরেকজন মানিক মিয়া হওয়া সম্ভব না। তো কাজে আমাদের এই সমাজের সব ক্ষেত্রেই যে রিকনসিলিয়েশন প্রয়োজন রয়েছে, সেটা যদি প্রথম আলো কর্তৃপক্ষ বুঝতে পারে, তাহলে হয়তো আগামীতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।